How are you, my dear learners? So far, I know that you are safe and sound, hale and hearty by the grace of Almighty Allah. I'm fine too. My dear learner, first I would like to welcome everyone from the favor of MH Academic Learning English. I hope you will stay with me until finish my class. Let's go. Today I will discuss with you right forms of verb. এবং ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8 to 10 অর্থাৎ ক্লাস 8 থেকে 10 সবার জন্যই এই ক্লাসটি প্রযোজ্য। যদিও এখানে একটা মডেল কোশ্চেন থেকে আমি নিয়েছি, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার মডেল কোশ্চেন চিটাং বোর্ড 2016 সালে এই কোশ্চেনটি এসেছিল। সেই মডেল কোশ্চেন থেকে আমি এই রাইট ফর্মস অফ ভার্বের 4-এ আসে, তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের 4-এর মধ্যে এই রাইট ফর্মস অফ ভার্বের ইউজটা দেখতে পাবে এবং সেখান থেকে আমি সংগ্রহ করেছি। কিন্তু 9 এবং 10 এবং ক্লাস 8-এ সে একই রকম এভাবেই পরীক্ষায় আসে, যেটা তোমরা পরীক্ষায় ফেস করো। আমরা জেনারেলি ক্লাস 9, 10 এবং 8-এ আমরা এই ধরনের কোশ্চেন দিই যে তোমাদেরকে একটা বক্স দেওয়া হয়, বক্সের ভিতর যে ভার্বগুলো থাকে, এরপর একটা ফেসেস দেওয়া হয়, ফেসেস সঠিক ভার্বগুলো এনে পূরণ করতে হবে সঠিক ফর্ম। এখানে লেখা আছে, দেখো, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্ব। যে নিচের টেক্সটটা আমরা পূরণ করব ভার্বের সঠিক ফর্ম দিয়ে, গিভেন ইন দ্য বক্স, যেগুলো বক্সে দেওয়া আছে। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব, তোমরা একটা ভার্ব ব্যবহার করতে পারো মোর দ্যান ওয়ান্স, একের অধিক। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব, একটা ভার্বকে একের অধিকবার তোমরা ব্যবহার করতে পারো যদি যৌক্তিক মনে করো। এখন চলো আমরা কিভাবে সেটা আমরা পূরণ করব। প্রথমে আমি তোমাদের সাথে যে বক্সের ভিতর যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ভার্বগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে একটু দেখে নিই, সেগুলোর অর্থ জানি কিনা আমরা সেটা দেখব। যেমন ডো তো জানি আমরা, ডো মানে করা, আন্ডারস্ট্যান্ড জানো তোমরা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, আনসার তো জানাই, উত্তর দেওয়া, অ্যাপ্রোচ মানে মুখোমুখি হওয়া বা পদ্ধতিও বলতে পারি এখানে, অ্যাপ্রোচ মানে কোনো কিছুর মুখোমুখি হওয়া। নেগলেক্ট অত অবহেলা করা, মেমোরাইজ মিন্স মুখস্থ করা, রিড মানে পড়া, কালেক্ট মানে সংগ্রহ করা, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, থিঙ্ক মানে মনে করা। মাই ডিয়ার লার্নার, আমি তোমাদেরকে বক্সের ভিতর যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর অর্থ বলার চেষ্টা করেছি। আমি বারবার একটা কথাই সবাইকে বলতে চাই যে যদি কমিউনিকেটিভ ইংলিশে গ্রামারের যে ব্যবহার, সেটা অবশ্যই তোমাদের রিডিং স্কিল ভালো থাকতে হবে। এবং যে প্যাসেজ এখানে দেখতে পাচ্ছ তোমরা নিচে, যে বক্সের নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের ওয়ার্ড যদি লাইন বাই লাইন বোঝো, তাহলে তোমরা বক্স থেকে সঠিক রাইট ফর্মস অফ ভার্ব এনে সেখানে সঠিকভাবে পূরণ করতে পারবে। প্রথমত সিলেকশন করতে হবে যে ভার্বের, যদি প্যাসেজের অর্থ না বোঝো যে কোন ভার্বটা আমরা ওই এর জন্য অথবা বিয়ের জন্য আমরা সিলেক্ট করব, সেটা আমরা কিন্তু আন্দাজে দিয়ে হবে না, সেটা অবশ্যই অর্থ বুঝতে হবে। এরপর ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করে সেটা পূরণ করতে হবে। বক্সের ভিতর কিন্তু কোনোটা সঠিকভাবে দেওয়া আছে, কোনোটা সঠিকভাবে নেই। তোমাকে অবশ্যই এখানে অর্থের উপর নির্ভর করে, গ্রামারের উপর নির্ভর করে তোমাদেরকে ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করতে হবে। চলো আমরা দেখি যে কিভাবে আমরা এই বক্সটা পূরণ করব, আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, লেটস গো। নাও আই এম গোয়িং টু solve these phases by using right forms of verb from the box. ওকে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি আছে, যেমন আমরা প্রথমে দেখব যে মেনি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে ড্যাশ করে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকেই মেনি স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে ড্যাশ করে। তাহলে কি হতে পারে? বক্স থেকে আমরা কোন ওয়ার্ডটা নিয়ে আসতে পারি? অবশ্যই আমরা দিতে পারি না, নেগলেক্ট, অবহেলা করে। নেগলেক্টটা যেভাবে আছে ঠিক এতে আমরা ঠিক সেভাবে দিব, নেগলেক্টটাকে আমরা ঠিক সেভাবে দিয়ে দিব। মেনি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট নেগলেক্ট করে দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে। এখন প্রশ্ন করতে পারো যে নেগলেক্ট আমরা কেন দিব? মাই ডিয়ার লার্নার, তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে পড়েছে। অনেক স্টুডেন্টে নেগলেক্ট করে, অবহেলা করে, জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড দ্যাটস ওয়াই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেহেতু মেনি স্টুডেন্টস এখানে বহুবচন অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, সেই জন্য আমরা প্লুরাল ভার্ব বসাবো, নেগলেক্ট হচ্ছে প্লুরাল ভার্ব। আর তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার, সেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস হয়। আর যদি সাবজেক্ট প্লুরাল হয়, সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস হবে না এবং ভার্বটাও প্লুরাল হবে। সেই ক্ষেত্রে আমরা নেগলেক্ট অর্থাৎ হুবহু এখানে এনে বসিয়ে দিব। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি? মেনি স্টুডেন্ট নেগলেক্ট দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাকে অবহেলা করে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে।
আশা করি নাম্বার এতে কি হবে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা হুবহু নেগলেক্ট এনে বসিয়ে দিব, ঠিক আছে। এরপর আমরা পরের দিকে চলে যাব। অন দ্য এক্সামিনেশান, যখন অন দ্য এক্সামিনেশান যখন পরীক্ষা শেষ হয়, অন দ্য এক্সামিনেশান যখন পরীক্ষা শেষ হয়, অন দ্য এক্সামিনেশান যখন পরীক্ষা ড্যাশ, যখন পরীক্ষা কি হয় আমরা কি দিতে পারি, অন দ্য এক্সামিনেশান ড্যাশ দে স্টার্ট ভেরি সিরিয়াসলি। অন দ্য এক্সামিনেশান আমরা বিতে কী দিব, অন দ্য এক্সামিনেশান ড্যাশ দে স্টার্ট ড্যাশ ভেরি সিরিয়াসলি, তারা শুরু করে ড্যাশ ভেরি সিরিয়াসলি। অন দ্য এক্সামিনেশান ড্যাশ কি বলতে পারি আমরা, অ্যাপ্রোচ। অন দ্য এক্সামিনেশান দেখো মাই ডিয়ার লার্নার ইউ আর ওয়াচিং হিয়ার, অন দ্য এক্সামিনেশান এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশান হচ্ছে যখন পরীক্ষা এখানে এক্সামিনেশানটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমরা অ্যাপ্রোচের সাথে কি দিব, ইএস দিব, অর্থাৎ অ্যাপ্রোচেস। অর্থাৎ যখন পরীক্ষা শুরু হয় তাহলে এই অ্যাপ্রোচ ইউ আর ওয়াচিং হিয়ার যে আমরা কি দিব, এই অ্যাপ্রোচ ব্যবহার করে অ্যাপ্রোচের সাথে আমরা ইএস দিব। অ্যাপ্রোচেস যখন পরীক্ষা শুরু হয়, কেন দিব অ্যাপ্রোচেস, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। যখন পরীক্ষা শুরু মুখোমুখি হয়, অ্যাপ্রোচ মানে আগমন ঘটে, অ্যাপ্রোচেস হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস দিব, সেই ক্ষেত্রে এক্সামিনেশন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য অ্যাপ্রোচের সাথে আমরা ইয়েস দিব। হয় দ্য এক্সামিনেশান অ্যাপ্রোচেস, যখন এক্সামিনেশান অ্যাপ্রোচ হয়, আগমন হয় বা শুরু হয়, মুখোমুখিও যখন এক্সামিনেশান তাদের কাছাকাছি আসে, অর্থাৎ মুখোমুখি হয়, দে স্টার্ট তারা শুরু করে ড্যাশ ভেরি সিরিয়াসলি, তারা কি শুরু করে খুব সিরিয়াসলি, রিডিং, অর্থাৎ তারা পড়তে শুরু করে, দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, অর্থাৎ সিতে আমরা রিডিং দিব, অর্থাৎ এখানে আছে কি রিড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দে স্টার্ট একটা ভার্ব ব্যবহার হয়ে পরে যদি আমরা আরেকটা ভার্ব ব্যবহার করতে চাই, হয় আমরা টু দিয়ে ব্যবহার করতে হবে, নতবা আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন আমরা ভার্বকে ব্যবহার করি সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি, এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যেটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ তাদের পরীক্ষা যখন শুরু হয়, দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, খুব মানে সিরিয়াসলিভাবে তারা পড়তে শুরু করে। তাহলে রিড অর্থাৎ স্টার্টের পরে আমরা যখন যেহেতু আরেকটা ভার্ব ব্যবহার করছি, আমরা ভার্বের সাথে আইএনজি দিব, দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, অর্থাৎ সিতে হবে কি, রিডের সাথে কি হবে, আইএনজি। অর্থাৎ যদি তোমরা রিড সিলেক্ট করো সিতে, হ্যাঁ অবশ্যই আমরা রিডের সাথে কি দিব, আইএনজি দিব, যেহেতু একটা স্টার্ট একটা ভার্ব আছে, এরপরে যখন আরেকটা ভার্ব বসাবো সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দিব। দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি, খুব সিরিয়াসলিভাবে তারা পড়া শুরু করে। এরপর আমরা চলে যাব সামটাইম, মাঝে মধ্যে, দে ড্যাশ নোটস ফ্রম দেয়ার ড্যাশ, দে ড্যাশ নোট আমরা এভাবে দেখি, দে ড্যাশ নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, তাহলে দে ড্যাশ নোট তারা নোট ড্যাশ করে, তাহলে কি বলতে পারি আমরা এখানে বক্সে কি দেখব, যে কালেক্ট, অর্থাৎ আমরা কালেক্ট দিতে পারি, দে কালেক্ট আমরা দিতে পারি, দে কালেক্ট, এখানে কি হবে কালেক্ট, এখানে অবশ্যই ভার্বের কোনো এস বাই এস হবে না, কারণ সাবজেক্ট যদি এখানে সাবজেক্ট যেহেতু দে হচ্ছে কি অর্থাৎ প্লুরাল সাবজেক্ট এবং ভার্বটা হবে প্লুরাল, দে কালেক্ট নোটস সংগ্রহ করে, নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের থেকে, অর্থাৎ দে কালেক্ট নোটস, এখানে কি দিব আমরা, দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, অর্থাৎ তারা নোট সংগ্রহ করে তাদের বন্ধুদের থেকে, তাহলে আমরা এখানে কালেক্ট দিব সিতে, দে কালেক্ট নোট সংগ্রহ করে ফ্রম দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের থেকে। মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, দে গেট দেয়ার নোটস তারা তাদের নোটটাকে ড্যাশ বাই দেয়ার প্রাইভেট টিউটর্স, অর্থাৎ এখানে আমরা ইতে দিব প্রিপেয়ার্ড, আমরা কি দিতে পারি ইতে, আমরা দিব প্রিপেয়ার্ড, তারা নোট তৈরি করে নেয় বাই দেয়ার প্রাইভেট টিউটর্স তাদের ব্যক্তিগত শিক্ষক দ্বারা তারা নোট তৈরি করে নেয় অধিকাংশ সময়। দে গেট দেয়ার নোটস, অর্থাৎ এখানে হচ্ছে এটা পজিটিভ ভার্ব, আরেকজনকে দিয়ে তৈরি করা, অর্থাৎ এখানে গেট অর্থাৎ আমরা দিচ্ছি দে গেট দেয়ার নোটস, যেহেতু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রথমে ব্যবহার হয়েছে, পরে যখন আমরা পজিটিভ ভার্বে আরেকটা ভার্ব ব্যবহার করব তখন আমরা সেটাকে ফার্স্ট পার্টিসিপলে লিখব, যেমন প্রিপেয়ার্ড, দে গেট দেয়ার নোটস মেড, দে গেট দেয়ার নোটস আমরা মেডও দিতে পারতাম, যেহেতু এখানে মেড নেই সেই ক্ষেত্রে আমরা কি দিব, দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স তাদের ব্যক্তিগত শিক্ষক দ্বারা তারা নোট তৈরি করে নেয়, তাহলে আমরা কি দিব এতে প্রিপেয়ার্ড।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসলে টেকনিক্যালের কারণে আমি সেগুলো বক্সের ভিতর লিখে দেখাতে পারছি না, তো আশা করি তোমরা এমনি বুঝতে পারবে। তাহলে আমরা প্রিপেয়ারের সাথে একটা ডি দিব, প্রিপেয়ার্ড। দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পরের দিকে চলে যাব। দে ড্যাশ দিস নোট, এখানে কি হবে? দে ড্যাশ দিস নোট, দে ড্যাশ দিস নোটস উইদাউট ড্যাশ। তাহলে কি হবে? আমরা কি দিতে পারি এখানে? এফে আমরা কি দিতে পারি মাই ডিয়ার লার্নার? যে এফে দে ড্যাশ দিস নোট, তারা এই নোটগুলো ড্যাশ করে। তাহলে দে ড্যাশ দে মেমোরাইজ, আমরা কি দিতে পারি? যে মেমোরাইজ, তারা মুখস্থ করে দিস নোটগুলো উইদাউট ড্যাশ। তাহলে এখানে কি দিতে পারি? দে ড্যাশ দ্য নোট, অর্থাৎ এখানে এক্সপ্লেন যদি করি দে ড্যাশ দেয়া মেমোরাইজ কেন হবে, অর্থাৎ হুবহু মেমোরাইজে বসবে, কারণ এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পুরো সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট, অর্থাৎ পুরো ফেসেসটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই তারা মেমোরাইজ করে। তাহলে সাবজেক্ট যদি তার প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে। দে মেমোরাইজ দিস নোট উইদাউট এর পরে যখন আমরা কোনো ভার্ব বসাবো তখন ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে। দে মেমোরাইজ দিস নোট উইদাউট আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি যোগ হবে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তারা মেমোরাইজ করে নোটগুলো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ না বুঝে তারা নোটগুলো কি করে? ব্যবহার করে। তাহলে মাই ডিয়ার লার্নার, আশা করি এই লাইনটিও বুঝতে পেরেছো। দে মেমোরাইজ, অর্থাৎ মেমোরাইজ হুবহু কেন আসবে সেটা আমি এক্সপ্লেন করেছি, এবং উইদাউটের পরে আন্ডারস্ট্যান্ডের সাথে কেন আইএনজি যোগ হবে, অর্থাৎ উইদাউট, বিফোর, ফর, হ্যাঁ, তারপর আফটার, এরকম যখন প্রিপোজিশনগুলোর পরে, তারপরে ভাই, এই প্রিপোজিশনগুলোর পরে যদি আমরা কোনো ভার্ব দিই তখন অবশ্যই আমরা কি দিব? ভার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ উইদাউট মেমোরাইজিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ তারা মেমোরাইজ করে নোট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দেয়ার পাওয়ার অফ ড্যাশ, তাদের পাওয়ার অফ ড্যাশ। এখন দেখো আরেকটা প্রিপোজিশন এখানে আছে, তো এই প্রিপোজিশন অফের পরও যখন আমরা কোনো ভার্ব বসাবো অবশ্যই আমরা আইএনজি দিব। দেয়ার পাওয়ার মানে শক্তি অফ ড্যাশ, কিসের শক্তি? ডাজেন্ট ডেভেলপ, উন্নত হয় না, চিন্তার শক্তি। তাহলে আমরা থিঙ্কে আছে, অবশ্যই আছে, থিঙ্কের সাথে আইএনজি দিব। দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, তাদের চিন্তার শক্তি ডাজেন্ট ডেভেলপ, উন্নত হয় না। মাই ডিয়ার লার্নার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রিপোজিশনের পরে যখন আমরা আইএনজি দিব, প্রিপোজিশনের পরে যখন আমরা ভার্ব ব্যবহার করব, বিশেষ করে যেমন উইদাউট, বিফোর, আফটার, ফর, অফ, বাই, এগুলোর পরে অবশ্যই আমরা কি দিব? এগুলোর পরে যদি আমরা কোনো ভার্ব বসাই সেগুলো অবশ্যই আইএনজি বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখি পরেরগুলো, যে ইফ দে ফাইন্ড এ নিউ, ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন। তাহলে আমরা ইফ দে ফাইন্ড, যদি তারা দেখে, এনি নিউ কোয়েশ্চেন, কোনো নতুন প্রশ্ন, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার খাতায়, দে কান্ট ড্যাশ ইট প্রপারলি। আমরা ইন্ডিকেটরটা নিয়ে আসি, ইন্ডিকেটর, অর্থাৎ ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন, যদি তারা কোনো নতুন কোয়েশ্চেন দেখে, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষার খাতায়, দে কান্ট ড্যাশ ইট প্রপারলি, তারা কি করতে পারে না সঠিকভাবে, আমরা আইতে কি দিব? দে কান্ট আনসার ইট প্রপারলি। আমরা অবশ্যই কি দিতে পারি? আনসার। দে কান্ট আনসার ইট প্রপারলি, তারা সঠিকভাবে কি করতে পারে না? আনসার দিতে পারে না। এখানে আমরা অবশ্যই আনসার হুবহু নিয়ে আসবো, কারণ ক্যান নটের পরে অবশ্যই মডাল ভার্বের পরে অবশ্যই আমরা কি দিব? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। মডাল ভার্ব নেগেটিভ আছে সেই জন্য, অর্থাৎ যে কোনো মডাল ভার্বের পরে ভার্বটা অবশ্যই কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ক্যান নট আনসার ইট প্রপারলি, সঠিকভাবে তারা আনসার করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয় আমরা পরেরটা দেখি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে মেনি স্টুডেন্ট ক্যান নট ডু, অর্থাৎ মেনি স্টুডেন্ট কান্ট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এখানে ক্যান নট, ক্যান দেখা যাচ্ছে, কান্ট দেখা যাচ্ছে না। তাহলে কান্ট ডু, ভালো করতে পারে না, ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা ভালো করতে পারে না। যেহেতু তারা আনসার দিতে পারে না সেহেতু তারা ভালো করতে পারে না। এরপর আমরা ইন্ডিকেটরটা আবার দেখব, যে তাহলে আমি কি বলেছি? অ্যাজ এ রেজাল্ট মেনি স্টুডেন্ট কান্ট ডু ওয়েল, ভালো করতে পারে না ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা। ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার ইয়ার, পরে হবে কি? ইয়ার। আমি দেখাচ্ছি যে ইফ দে হ্যাড রেড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে যদি তারা সিরিয়াসলি পড়ে, আমরা দেখতে পাচ্ছি যে ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে যদি তারা সিরিয়াসলি পড়ে, দে ড্যাশ
বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান ইন্ডিকেটরটি নিয়ে আসি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং যে ইফ দে অর্থাৎ ভেরি ওয়েল যে কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকারের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে, যেমন ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এবং থার্ড কন্ডিশনের শর্ত কি যে ইফ দে হ্যাড রিড অর্থাৎ ইফের অংশটা যদি ফার্স্ট পারফেক্ট হয়, পর অংশে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব 3 আমরা বসাবো যে ইফ দে হ্যাড রেড, অর্থাৎ এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনে পড়েছে, অর্থাৎ ইফের পরে যে সাবজেক্ট দেখতে পাচ্ছ দের পরে হ্যাড প্লাস ভার্ব 3, ইটস এ ফার্স্ট পারফেক্ট টেন্স। যদি ইফের অংশটা ফার্স্ট পারফেক্ট হয়, পর অংশে আমরা কি দিব, উড হ্যাভ বা কুড হ্যাভ, শুড হ্যাভ এগুলোর পরে ভার্ব 3 দিব। যে ইফ দে হ্যাড রিড সিরিয়াসলি ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে যদি তারা ভালোভাবে পড়তো দে ড্যাশ, তাহলে কি দিতাম আমরা, কি দিব, এখানে ডো আছে, আমরা কিন্তু ডো দিব না, হবো আমরা লিখবো দে উড হ্যাভ ডান। কি লিখবো আমরা, দে উড হ্যাভ ডান বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান, অর্থাৎ দে উড হ্যাভ দিব আমরা, যে তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতো। তো মাই ডিয়ার লার্নার, তো আশা করি তোমরা আজকের এই অ্যানালাইসিংয়ের ফলে এই যে আমি অ্যানালাইসিং করলাম রাইট ফর্মস অফ ভার্বের, যদি তোমরা মনোযোগের সাথে দেখো এতে তোমাদের অনেক কাজে লাগবে। এবং তোমরা যে যা পড়েছ সেটা শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, যে রাইট ফর্মস অফ ভার্ব তোমরা হয়তো রুল পড়েছ, কিন্তু যদি তুমি এক্সারসাইজ না করো, প্র্যাকটিস না করো, তুমি ভালো করতে পারবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসে মানুষকে পারফেক্ট করে, ভেরি ওয়েল। তো আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং সঠিকভাবে প্র্যাকটিস করবে, এবং আমার এই ক্লাসটি দেখার পরে তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই ক্লাসটি শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, অন্যদের সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যাভ কাম টু দ্য এন্ড অফ মাই লেসন অ্যান্ড সি অ্যাগেন, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই, গুড।